তো ডিজাইনের সমস্যা হচ্ছে যে প্রথম 2 থেকে 3 সেকেন্ড কোনো ভয়েস আসে না ভালো মতো, একটা লাউড একটা ফিল আসে ভয়েসের, ওইটা এডিট করা একটু ঝামেলা লাগে। তো যাই হোক, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেক বিষয়ে কথা বলতে চাই, বাট সেরকম ভাবে সময় পাওয়া হয় না, বাইক নিয়ে বের হওয়া হয় না। গত 2 দিন ধরে বাইক ঘরেই পড়েছিল, সময় এবং কাজের কারণে বাইক নিয়ে সেরকম বের হওয়া যায় না। তবে বাইক তো একটা শখের জিনিস, অবশ্যই বেরোতে হয়, মাঝে মাঝে ট্যুর দিতে হয়, না ঘুরলে আসলে ভালো লাগে না। বিশেষ করে যখন আপনি স্যাড মোমেন্ট কিংবা অ্যাংরি মোমেন্ট, আর যে কোনো মোমেন্টই হোক না কেন, আপনি খুশি থাকেন আর যে রকমই থাকেন না কেন, আপনার অবশ্যই যাদের বাইক পছন্দ আর কি, তারা বাইক চালানো ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। রাগ হয়েছে, একটা লং ড্রাইভ দিয়ে আসেন, মোট ভালো নেই, একটা লং ড্রাইভ দিয়ে আসেন, সামনে অনেক ভিড়, একটা শর্টকাট ঝেড়ে দিই। তো যাই হোক, একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম যে অনেকে আছে নতুন নতুন যারা ব্লগ করা শুরু করতে চায়, এরা দেখি যে অনেক কি করে, যে আবেগের বয়সে, যেমন আবেগে পড়ে, বয়স কম এদের, নিজস্ব হয়তো বা গাড়ি খুব বা তার বাপ, অথবা যাই হোক না কেন, যে কেউ, তার বাপ মা যেই থাকুক না কেন, তার অভিভাবক, তারা দেখা গেল খুব শখ করে আবদার করে কিনে দেয়, এবং অন্যান্য কারণে কিনে দেয়। কিনে দেওয়ার পরে তাদের এটা হয়তোবা চিন্তা ভাবনা আসে যে মোটো ব্লগিং করে হয়তোবা অনেক বেশি ইনকাম করা যায়। তো তার উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি যে অনেকে মোটো ব্লগিং করে, বিশেষ করে যারা ঢাকায় থাকে, এদের প্রত্যেকেই মোটামুটি মোটো ব্লগিং করে। তো এদের ভালো একটা ইনকাম হয়তোবা হয়। বিশেষ করে মোটো ব্লগিং মেইন বিষয়টা হচ্ছে যে ভিডিও থেকে এরা যতটা পায়, তার থেকে বেশি পায় এরা হচ্ছে স্পন্সরশিপ থেকে। তো আপনার স্পন্সরশিপ পাইতে গেলে আপনার একটা ভালো একটা পজিশন লাগবে, আর সেই পজিশন দাঁড় করাতে গেলে আসলে সেটা 2-1 দিনের বিষয় না। সেটার জন্য আপনার বহু খাটনি করা লাগে, অনেকদিন টাইম দেওয়া লাগে। তো আজকে যেদিক প্রান্তে বের হয়েছি, ওদিক মানে আলমডাঙ্গা রোড পড়ে আর কি। তো আলমডাঙ্গা রোডে না, যে আজকে ভাবলাম যে একটু মেহেরপুর রোডে ঘুরে আসি। মেহেরপুর রোডে অনেকদিন যাওয়া হয়নি, আর মেহেরপুর রোডটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এটা চুয়াডাঙ্গা থেকে একেবারে সোজা রোড মেহেরপুরে। এই এক ভাইয়ের কাছে, এই আশপাশে এক ভাইয়ের কাছে আর কি ফগ লাইট লাগাতে আসছিলাম। হয়তোবা আপনাদেরকে এর আগে দেখেছি যে একটা ভিডিওতে, যে আমি হচ্ছে ফগ লাইট ইনস্টল করছি আর কি। এটা হচ্ছে আমার ফগ লাইটের সুইচ, ডমিনো সুইচ আর কি। তো ফগ লাইট ইনস্টল করতে চাইছিলাম, সে ভাই আমাকে বলছিল যে আগের হর্নেটে তো 160 উঠে পড়তো, তাহলে তোমার এটা 184 সিসি যেহেতু বাইক, তাহলে তো এটা আরো উঠবে। আমি বলছি না ভাই, আমার তো 130 মতো ওঠে, এর বেশি তো উঠবে না। তাই টোলে খুব জোর 130 হয়তো বা উঠতে পারে আর কি। তো সে ভাই বলছে না, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সেরকম ভাবে ঠিক করে দেবো গাড়ি, তাহলে 160 উঠবে। এন্ড অনেকে বলে যে এর নাকি 11,000 RPM পর্যন্ত হিট করে। আমার জানা নেই, এখানে 11,000 RPM পর্যন্ত রয়েছে, 10,000 পার হয়ে আর কি। তো অনেকের এরকম ধারণা যে সিসি বাড়লে আর কি টপ বেড়ে যায়। তো তাদের জন্য আর কি, যেমন বলা যায় যে সুজুকি জিক্সার SF250 যেটা আছে সেটাতে, অথবা সুজুকি জিক্সার 250 যেটা নেকেড, তো দুইটাতে কিন্তু টপ স্পিড 153 থেকে 154 ভিতরে আর কি। এটা কিন্তু 200 বলতে ওটা নাকি 180ও টাচ করে না আসলে। তো সিসি বাড়লে আসলে সিসির মজা হচ্ছে যে গাড়িটা অনেক বেশি ফ্রি হয়, অ্যান্ড ভাইব্রেশন কম থাকে, অ্যান্ড অ্যাক্সেলারেশনটা অনেক বেড়ে যায়। এটাই হচ্ছে মেন বিষয় আর কি। তাছাড়া আহামরি সেরকম কিছু দেখা যায় না। টপের ক্ষেত্রে অবশ্যই সেটার হিট রেশিও বাড়ে, সেটাতে অন্যান্য জিনিস অ্যাড করা থাকে, তারপরে না এটা টপের বিষয়ে আসতে পারে আর কি। চাচা কত সুন্দর, নো টেনশন, কোনো রকম ইন্ডিকেটর দেওয়া নাই, কি সুন্দর পার হয়ে গেল আর কি। হামকো ফারাক নেই পড়তা, এরকম একটা ফিলিংস আর কি। অ্যান্ড যখনই আপনি এরকম ভাবে এরকম একটা সিচুয়েশনে পড়বেন, আমার এখন 5th গিয়ারে রয়েছে, আপনি যখন ওভারটেক করতে যাবেন তখন গিয়ারটা একটু কমিয়ে নেবেন, দেন একটা টার্ন দেবেন, দেখবেন যে অ্যাক্সেলারেশন অনেক ভালো পাবেন। অ্যান্ড 90 পর্যন্ত খুব ভালো মতো অ্যাক্সেলারেশন দিল, এটাই এনাফ ছিল। এটাই হচ্ছে 160 থেকে 184 পর্যন্ত আপগ্রেড হওয়ার একটা বিষয়, যে 184 যখন সিসি হয়েছে, এখন এর পাওয়ার বেড়েছে, একটু টর্ক বেড়েছে। চাচা পুরো রাস্তা একদম কভার করে ফেলেছে। আর এটা হচ্ছে ভালাইপুর,
আমাদের একটা জিনিস ভালো লাগে যে চুয়াডাঙ্গা থেকে একদম মেহেরপুর পর্যন্ত সোজা রাস্তা, শুধুমাত্র সোজা রাস্তা। এখনো পর্যন্ত হয়তো আপনারা খেয়াল করেছেন কি জানি না, আমি যত দূর এসেছি শুধু সোজা রাস্তা আর কি। এই আঁকা বাঁকা এদিক ওদিক কোনো দিকে যাওয়া লাগে না, জাস্ট সোজা রাস্তা একটা। তো একটা কুইক টিপস বলি, যে অনেকের দেখি যে পেছনের ব্রেক আর সামনের ব্রেক শু অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। এদের ক্ষয় হওয়ার কারণ আছে, কেননা এরা হয় শর্ট জার্নি করে অথবা লং এ যায়, যেখানে যাক না কেন এরা হচ্ছে সবসময় ব্রেক ধরে আর কি। এরা ইঞ্জিন ব্রেকিং বিষয়টা আর কি ভালো মতো বুঝতে পারে না। তো ইঞ্জিন ব্রেকিং মূলত এই যে মনে করেন যে আমি একটু স্পিড তুলে নিই আর কি, দেখাই যে 80 পর্যন্ত 85 পর্যন্ত তুলছে আর কি। তো এখানে আমি কিন্তু ব্রেক মেরে থামাতে পারি, আবার নর্মালি জাস্ট এখানে আমি থ্রোটলটা ছেড়ে দিলাম। তো থ্রোটলটা ছাড়লে কি হবে, একটু হয়তো বা টাইম নাই, বাট এখানে ক্লাচটা ধরা যাবে না আর কি। তো ক্লাচ ধরা যাবে না, অটোমেটিকলি দেখেন যে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমার গাড়িটা অনেক বেশি স্পিড কমে গেছে, প্রায় 50-এর কাছাকাছি চলে আসছে। তো এটা করলে কি হয় যে ওই ব্রেক শু আপনার যে পরিমাণে প্রেসার পড়ছিল, যদি আপনি ব্রেক করে থামাতে চাইতেন, আসলে সেই পরিমাণ ব্রেক করে থামাতে গেলে সেই পরিমাণে প্রেসারটা পড়ে না আর কি। এই জন্য ব্রেক শুটা অনেক ভালো থাকে। আর নর্মালি নর্মালি যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যান, অবশ্যই ব্রেক শুটা দেখবেন যে কি অবস্থা, অথবা দেখবেন যে ব্রেকের ডিস্ক কি অবস্থা, ডিস্ক ব্রেকের কি অবস্থা আর কি। তো ডিস্ক যদি দেখেন যে ক্ষয়া ক্ষয়া হয়ে গেছে, তার মানে বুঝবেন যে হয়তো বা বেশি চালানো, অথবা হচ্ছে বেশি বেশি ঘন ঘন ব্রেক মারতে, যার কারণে ওটা ক্ষয় হয়ে গিয়েছে, এবং সে মানে ব্রেক তো করতে তার সাথে ব্রেক শুটা হয়তো বা চেঞ্জ করতো না আর কি। আর যে ইঞ্জিন ব্রেকিং করার মাধ্যমে নর্মালি যদি 12 থেকে 15 হাজার কিলো চালান আপনি, ব্রেক শু আসলে কিছুই হয় না। এটা হচ্ছে বাস্তব কথা, ঠিক আছে। তো প্রায় 12,000 কিলো থেকে 15,000 কিলো পর্যন্ত আপনি একটা ব্রেক শু চালাতে পারবেন। এরপর স্টক জায়গা থাকে আর কি। তো এর পরবর্তীতে হয়তোবা যে আরো কমতে পারে, যেমন অন্যান্য ব্রেক শু যেসব ক্ষয় হয় বেশি আর কি, যেগুলো হচ্ছে আফটার মার্কেট আর কি। তো আফটার মার্কেট গুলা 6 থেকে 7 এর ভিতরে ক্ষয় হয়ে যেতে পারে। তো আপনার একটু জাস্ট লক্ষ্য রাখতে হবে যে ব্রেক শুটা যখনই শেষের দিকে যাচ্ছে আপনি ব্রেক শুটা চেঞ্জ করে নেবেন। এমন না যে ব্রেক শু যে সামনের একটু এক্সট্রা থাকে ওইটাই আর কি মেনলি ধরে। তো এমন যেন না হয় যে ব্রেক শুর কোনো কিছু বাকি নেই, যে হচ্ছে আপনি ওটা দিয়ে ইউজ করছেন একটা না, যে সারা জীবন ওইটা একটা ব্রেক শু দিয়ে কাজ চলে যাবে। এই জন্য মনে করেন যে তাদের হচ্ছে ডিস্ক গুলা একেবারে ক্ষয়ে যায় আর কি। হচ্ছে আমঝুপি, যেটা মানে আমার মনে হয় যে মেহেরপুরের ভিতরে সবচেয়ে সুন্দর একটা প্লেস আর কি। মেহেরপুরের ভিতরে আরো অনেক সুন্দর প্লেস থাকতে পারে, বাট এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখানে অনেক মানে বেশি মানুষ আসে আর কি। এখানে দুই পাশে শুধু আম গাছ রয়েছে, অ্যান্ড এখান থেকে আর কি মূলত শুরু আমঝুপি রাজানগর বারাদি কলেজ আর কি। তো এখান থেকে দুই পাশে শুধু আম গাছ রয়েছে, এছাড়া সেরকম মানে এটাই আর কি সৌন্দর্য আর কি। এখানে অন্যান্য সময় গরমের সময় বিশেষ করে ঠান্ডা থাকে, অনেক ছেলে পেলে আসে, বিশেষ করে যে শুধু মাঠ আর মাঠ। অ্যান্ড এখানে অনেকগুলা বোরিং রয়েছে, যার বলে অনেকে বোটিং বলে, যাই বলুক না কেন। তো ওখান থেকে আর কি সেচ দেয় পানি, মানে মাঠে আর কি। তো সেই জন্য আর কি সবাই ওখানে গোসল করতে আসে, অ্যান্ড এই জায়গাটা অনেক সুন্দর আছে আর কি। তো এই জন্য আর কি দেখাতে আসে অনেকে, বলতে পারেন এটা দেখতে আসে। আমি মনে হয় একটু বেশি লেট করে ফেলছি, বিশেষ করে এখন বাজে হচ্ছে 5টা 36 আর কি। আমার অনেক লেট হয়ে গেছে, আমার আরো সকাল সকাল আসা উচিত ছিল, তাহলে হয়তো আরো ভালো করে দেখা যেত আর কি। বিশেষ করে আমি ক্যামেরার সামনে লেন্স লাগিয়ে রাখছি, এই জন্য হয়তো বা একটু অন্যরকম দেখা যাচ্ছে, এন্টি ফিল্টার আর কি লাগিয়ে রাখছি। তো অন্যরকম হয়তো বা দেখা যাচ্ছে, বাট এটা আসলে অনেক বেশি সুন্দর আর কি। যদি আপনারা এমনিতে আসেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে আর কি। এখান থেকে আমি ট্রাই করছিলাম যে কোনো জায়গায় ভালো একটা লোকেশন যদি দেখানো যেত যে কতটা সুন্দর লাগে আসলে। দাঁড়ানোর সেরকম প্লেস পাচ্ছি না আর কি, প্রায় শেষের দিকে চলে আসছে আর কি। সামনে অল্প একটু গেলে আর প্রায় শেষ আর কি। তো এই দুপাশে অনেকখানি এরিয়া জুড়ে আর কি এই আম বাগান রয়েছে। আর এটা হচ্ছে একেবারে সুজা রোড। এখানে বলতে পারেন যে মামার আগে ছেলে পেলে এখানে মানে এলাকার আসলে এখানে আর কি লং ড্রাইভ রেস এরকম আর কি দিয়ে বেড়াতো আর কি। এখন তো সব মাওয়া যায় আর কি, তবে এটা একটা ছোটখাটো মাওয়ার ফিল বলা যায় আর কি। যে একেবারে সোজা রোড, এক্সপ্রেস হয়ে যেমন সোজা থাকে এন্ড সবকিছু সামনে দেখা যায় কয়েক কিলোমিটার পর্যন্ত, এটাতে সেরকম দেখা যায় আর কি। তো এটাই হচ্ছে চুয়াডাঙ্গা আর মেহেরপুরের একমাত্র রোড আর কি। এবং শেষের দিকে প্রায় আমি মূলত এটা দেখাতে আসছিলাম, এন্ড এখনই আমি ব্যাক করবো, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এত দূর আসলে যাওয়াটা ঠিক হবে না, বিশেষ করে রাত্রেবেলা রাইডের ক্ষেত্রে এইসব জায়গায় কোনো জায়গায় দাঁড়ানো উচিত না। এখানে দেখা যাচ্ছে ছোটখাটো একটা ক্যাফে দিয়েছে।
হ্যাঁ, এখানে অনেক মানুষজন আছে, অনেকজন ঘুরতে আসছে, ছোটখাটো ক্যাফে দিয়েছে আর কি। এবং এটা হচ্ছে এখানকার বিএডিসি আর কি, মেহেরপুর বিএডিসি কি কি, ও বিএডিসি মনে হচ্ছে, বিএডিসি হয়তো বা। শেষ পর্যায়ে প্রায় চলে আসছি আর কি। এবং রাস্তায়, গ্রামের রাস্তায় যদি আপনি জার্নি করেন তাহলে এরকম সারি সারি গরু, ভেড়া, ছাগল নিয়ে ঘুরতে দেখবেন। বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ঝিনেদা এবং কুষ্টিয়ার কিছু অঞ্চলে, বিশেষ করে গ্রাম সাইডে, এইসব সাইডে এরকম দেখা যায় যে গরু ছাগল নিয়ে অনেকে যাওয়া আসা করে। এবং এইটাই হচ্ছে শেষ এই এরিয়ার। এবং এখান থেকে দেখেন যে এখান থেকে আর কোনো আম বাগান নেই, এখানে হচ্ছে একটা বাঁশঝাড় রয়েছে এবং আম বাগান, আম গাছ এখান থেকেই শেষ আর কি। তো এখান থেকে আমি ব্যাক করব, তাছাড়া উপায় নেই, কেননা সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন যদি ব্যাক না করে আমি কিছু আসলে পরে আসি, দেখতে পাচ্ছেন যে শার্ট পরে আসছি জাস্ট, তো অনেক বেশি ঠান্ডা লাগবে। তো আমার তাড়াতাড়ি ব্যাক করতে হবে, না হলে একেবারে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে। 111 বোতল ডিভিডার হিট করছে ফোর্থ গিয়ারে। দিস ইজ ওকে। 115 এন্ড সামনে একটু মনে হলো যে রিস্কি হয়ে যাবে, এই জন্য আর তুললাম না। আমার মনে হয় যে এটা এনাফ রয়েছে। আর আমি একা রয়েছি তো, এই জন্য হয়তো বা তাড়াতাড়ি একটু স্পিড গেইন হয়েছে। আর যখন টানাটানি করবেন অবশ্যই একা একাই টানাটানি করা বেটার হবে, এবং সাথে সেফটি জিনিসগুলো অবশ্যই পরে নেবেন। আর রাত্রেবেলা টানাটানি করা উচিত না, দিনের বেলা যতটুকু দেখা যায় তারপরে একটা কনফিডেন্স থাকে আলাদা, কিন্তু রাত্রেবেলা হুট করে সামনে কোনো কিছু চলে আসতে পারে, সেজন্য রাত্রেবেলা টানাটানি থেকে একটু দূরে থাকবেন আর কি। তো আমি ট্রাই করছিলাম যে মেহেরপুর এবং চুয়াডাঙ্গা অঞ্চলের ভিতরে কেউ কোনো রয়্যাল এনফিল্ড কিনেছে নাকি, তো এখনো পর্যন্ত আমি সেরকম দেখিনি আর কি। চুয়াডাঙ্গার ভিতরে একটা হান্টার দেখছিলাম, কিন্তু সেটা তার সে ওনারকে আর খুঁজে পেলাম না, নাহলে হয়তো রয়্যাল এনফিল্ডটা একটু চালানোর সুযোগ হয়ে যেত। এবং চুয়াডাঙ্গাতে ভিলেজ স্কুল রোডে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম ওপেনিং হবে খুব শীঘ্রই হয়তোবা। ওখানে আগে বাজাজের শোরুম ছিল, এন্ড বাজাজের মালিক নাকি শুনছি যে সে রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল ডিলারশিপ নিয়েছে আর কি। এবং কয়েক মিনিটের ভিতরে আমি পার হয়ে গেলাম আমঝুপি। এই ছিল আমঝুপির আর কি সৌন্দর্য। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।